ইন্ডিয়া জোট নিয়ে নানান মন্তব্য, নানান সমীকরণ হয়েছে। শেষমেশ ভিউয়ার্স, একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যে এই ইন্ডিয়া জোট থেকে নাখুশ তিনি, তাই তো? একদমই তাই। এবং নাম না করে তিনি রীতিমতো কংগ্রেস এবং আরো বলা ভালো যে রাহুল গান্ধী বা গান্ধী পরিবারকে কোথাও গিয়ে কিন্তু তিনি একেবারে তুলোধনা করলেন। কোথা থেকে? একদম আজকের এই সংহতি মিছিল, যেটা পাল্টা বলে মনে করছিল রাজনৈতিক মহল বিজেপির রাম মন্দির ইস্যু, আর সেই মিছিল শেষে এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ইন্ডিয়া জোটের সদস্যদের উদ্দেশ্য করে বললেন যে এখানে এই বৈঠকে যাই আমি, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে সিপিএম পরিচালিত করে এই বৈঠকটি। একদমই তাই। পার্ক সার্কাস ময়দানে দাঁড়িয়ে একেবারে যাকে বলা যায় বিস্ফোরক অভিযোগ। একদমই তাই। এবং ইন্ডিয়া জোটের বিরুদ্ধে আজকে সুর চড়ালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু রীতিমতো অনুষ্ঠান করেছি, আমরা বিভিন্ন সময় বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ হোক বা তিনি যেভাবে রেসপন্স করছেন ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে, তাতে করে কিন্তু একটা আঁচ পাওয়া যাচ্ছিল। ভিউয়ার্স, আপনারাও পেয়েছিলেন যে কোথাও একটা কোনো সমস্যা রয়েছে। हम जब इंडिया का मीटिंग करते हैं, इंडिया नाम हमने दिया, लेकिन मेरे का दुख का बात है ये कहने का, हम जब मीटिंग में जाते हैं हम देखते हैं सीपीएम मीटिंग को कंट्रोल करते हैं, जिसको साथ 34 साल हमारा जिंदगी में लड़ाई किया हमने, हम उसको कोई एडवाइस नहीं मानेंगे। हमको बहुत असम्मान मिलते हैं, लेकिन तब भी जितना लीडर है रीजनल पार्टी को, मैंने क्या बोला, रीजनल पार्टी को इलेक्शन रीजनल पार्टी को ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रांग है, और 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। মল্লিকার্জুন খার্গেকে রীতিমতো প্রধানমন্ত্রী পদ করার যে দাবি করেছিলেন, আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম শ্বেতা যে ইন্ডিয়া জোটের চেয়ারম্যান পদ, সেই পদে কিন্তু রীতিমতো স্থলাভিষিক্ত হলেন এই মল্লিকার্জুন খার্গে। ফলে কোথাও না কোথাও গিয়ে কিন্তু এটা সবারই মনে হচ্ছিল, রাজনীতির বিশেষজ্ঞ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মী সবাই কিন্তু মনে করছিলেন যে মমতা ব্যানার্জির দাবিকে কোথাও গিয়ে মান্যতা দেওয়া হলো। এবং তাতে কিন্তু শ্বেতা অনেকেই মনে করেছিলেন যে এতে হয়তো চিড়ে ভিজলেও ভিজতে পারে, কিন্তু চিড়ে যে ভেজেনি তার কিন্তু একেবারে হাতে নাতে হাতে গরম প্রমাণ পাওয়া গেল আজকে এই শীতের বিকেলে একদম তাই সভা থেকে। একদম। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যখনই ইন্ডিয়া জোটের এই বৈঠক হয়েছে তখন দেখা গিয়েছে যে সীতারাম ইয়েচুরি রয়েছেন, রাহুল গান্ধী রয়েছেন, এবং অনেক সময় ছবিতে ধরা পড়েছে যে রাহুল গান্ধী খুবই কথায় ব্যস্ত রয়েছেন সীতারাম ইয়েচুরির সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা বা সেই আলোচনা, সেই ছবি কিন্তু আমরা দেখিনি, কারণ পুরো বৈঠকটায় তো কেউই ওখানে উপস্থিত ছিল না, সুতরাং বলা মুশকিল। তবে যে প্রাথমিক ছবিগুলো এসেছিল তাতে করে কিন্তু এটা অনুমান করা হচ্ছিল। আজকে বিবেক মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ তুললেন যে সিপিএম পরিচালিত করে গোটা বিষয়টাকে, একেবারে কিন্তু আমরা দেখছি যে কংগ্রেস পাশাপাশি সিপিএম কে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই। এবং শ্বেতা, তোমাকে আমি একটা ইতিহাস মনে করিয়ে দিতে চাই যে আজকে যে পার্ক সার্কাস ময়দানে এই সভা হচ্ছে, ঠিক এই পার্ক সার্কাস ময়দানেই কিন্তু 2014 সালে রাহুল গান্ধী, বুদ্ধদেব ভট্টাচার্য তারা কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে একই ফুলের মালা গলায় পরে কিন্তু তারা রীতিমতো বঙ্গে জোটের সূচনা করেছিলেন, ঘোষণা করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের বিরুদ্ধে আরো ভালোভাবে বললে কংগ্রেসের বিরুদ্ধে, যারা বরাবর এই মুহূর্তে কিন্তু বঙ্গের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু এই মুহূর্তে চাইছেন যেন জোটটা হয় সিপিএম এর সাথে, তাদের বিরুদ্ধে ক্ষোভ একেবারে উগরে দিলেন। আজকে ভিউয়ার্স, নিশ্চয়ই সংহতি মিছিল মানে আমরা সকলে ভেবেছিলাম বা আপনারাও ভেবেছিলেন ভিউয়ার্স যে কি হবে, সংহতি মিছিলের শেষে যে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কড়া ভাষায় নরেন্দ্র মোদী কিংবা বিজেপিকে আক্রমণ শানাবেন, রাম মন্দির ইস্যু নিয়ে বিভিন্ন কথা বলবেন, সেগুলো ছুঁয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকের এই সভা থেকে একেবারে অন্য রকম কিন্তু স্ট্র্যাটেজি নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রকার বলেই দিলেন যে ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু তিনি আর পা মেলাচ্ছেন না, অন্তত যতক্ষণ না তার টার্মস এন্ড কন্ডিশনস মতো সবকিছু ঘটছে, তাই তো? অপরদিকে আরেকটা তাৎপর্যপূর্ণ বিষয়, মমতাজ বেগম, তাকে মমতাজ বেগম বলে যে কটাক্ষ করা হয়, যে কটাক্ষ বারংবার আমরা দেখেছি বিরোধী দলনেতা তার মুখে আমরা শুনেছি, সেই নিয়েও রীতিমতো নিজের ক্ষোভ এবং উষ্মা প্রকাশ করলেন। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা প্রতিনিধি রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন, যারা এই সভায়
উপস্থিত ছিলেন তাদের প্রতি তার বক্তব্য যে আমি কি আপনাদের উন্নয়ন করিনি, আমি কি কারোর কোনো উন্নয়ন করিনি, তারপরেই তিনি উন্নয়নের খতিয়ানও দেন। কিন্তু কোথাও না কোথাও গিয়ে শ্বেতা আইএসএফ এরও কিন্তু বরাবর মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ ছিল বা তৃণমূল দলের বিরুদ্ধে অভিযোগ ছিল, আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে আইএসএফ এর অন্যতম কর্ণধার বলা যেতে পারে নওশাদ সিদ্দিকী, তিনি কিন্তু রীতিমতো চ্যালেঞ্জ করেছিলেন। একদমই অন্যতম একজন ওখানে কিন্তু বলা যেতে পারে যে সদস্য আইএসএফ এর, তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন। গতকালও আমরা আপনাদেরকে সেই অনুষ্ঠান করে দেখিয়েছি আমি, বিবেক। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই সভা থেকে এরকম কিছু ঘটবে সেটা কিন্তু ব্যতিক্রম আখ্যা দেওয়া যায়, তাই তো ভিউয়ার্স? কারণ আপনারাও ঠিক ভেবেছিলেন, যেমন আমরা ভাবছিলাম যে কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুর চড়াবেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এবং তিনি বলছেন যে এই কাজগুলো করে যে সিদ্ধান্ত নিচ্ছে সিপিএম, তাতে করে নাকি বিজেপিকে অনেকটা সুবিধা করে দিচ্ছে, এবং সেটা তিনি কখনো মেনে নেবেন না, তাই তো? একদমই তাই। এবং বিজেপিকে সুবিধা কোনোভাবেই দেওয়া যাবে না। যদিও আমরা দেখলাম একই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই সভাতে উপস্থিত ছিলেন, তার বক্তব্য রেখেছেন, এবং সেখানে কিন্তু তার আক্রমণের ঝাঁজ অনেকটাই বেশি ছিল কেন্দ্রের প্রতি। এবং তিনি বরাবর বলছেন, আজকে বারংবার একটা উল্লেখ্য উক্তি তিনি করেছেন যে ভোট হোক কর্মের দিক দিয়ে, ভোট দিন কর্মের দিক দিয়ে, কর্ম দেখে, ধর্ম বিচার করে নয়। একদম তাই। সুতরাং একদিকে সংহতি মিছিলের যে উদ্দেশ্য ছিল যে ধর্ম নিরপেক্ষভাবে তারা কিন্তু তাদের দল এগোচ্ছে, কোনো ধর্মকে গুরুত্ব দিচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে টুইট করে সেই বার্তাই দিয়েছিলেন। তবে সব মিলিয়ে একদিকে যেখানে সংহতি মিছিল পাল্টা বলে কিন্তু মনে করছিল রাজনৈতিক মহল যে বিজেপির পাল্টা মিছিল, আর সেখান থেকেই হয়ে গেল যে পাল্টা ইন্ডিয়া জোটকে, এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সামনে যে কোনো মুহূর্তে কিন্তু নির্বাচন ডিক্লেয়ার হওয়ার সময় এসে গেছে, সেই নির্ঘণ্ট বেজে গেছে। আর লোকসভার আগে তাহলে এখানে প্রশ্ন উঠছে যে তার এই যে বার্তা, যে নির্বাচন যে বলার আগে, ডেট অ্যানাউন্সমেন্টের আগে, এখানে কোথাও একটা কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিবেক, যে তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল একলা চলো নীতিতেই চলবেন? দেখো, সাম্প্রতিক সময়ে আমরা আমাদের অনুষ্ঠানেও বলেছি, তোমার সাথে আলোচনাতেও বলেছিলাম যে মুর্শিদাবাদ নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে, এবং সেখানে যা বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জির দল অন্তত এই মুহূর্তে মানসিকভাবে এবং তাদের সাংগঠনিকভাবে একলা চলো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, জোটের ক্ষেত্রে একলা চলো, এই মানসিকতা নিয়েই চলছে, এবং এরকমই রণকৌশলে তারা কিন্তু প্রস্তুত হচ্ছে। একদম তাই। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে অসমের রেজাল্ট নিয়ে তিনি টুইট করেছিলেন, বিঁধেছিলেন কাকে? কংগ্রেসকে। আর সেখানেও কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে তাহলে কি দেশ জুড়েও বেশ কয়েকটা রাজ্যে তৃণমূল কংগ্রেস জোটকে ছাড়া একাই হাঁটবেন? আজকে কিন্তু সেই যে অনুমান করা হচ্ছিল সেদিকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিত। একদমই তাই। যেটা মনে করা হচ্ছিল যে আজকে হয়তো এই মিছিল বা এই যে আজকে সমাবেশ, সেই সমাবেশে আক্রমণের অভিমুখ হবে শুধুমাত্র কেন্দ্রের বিজেপি সরকার এবং তাদের যে রাম নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ তুলছিলেন সেটা। কিন্তু দেখা গেল যে সামনে লোকসভা ভোট, এবং তার আগে একেবারে দুর্দান্ত মাস্টারমাইন্ড হিসাবে বিখ্যাত মমতা ব্যানার্জি কিন্তু এই মঞ্চকে একেবারে খুব দুর্দান্তভাবে ব্যবহার করেছেন, সব দিককে সামলেছেন তিনি। সব দিকে যদি বলা যায় তাহলে একটা কথা বারবার উঠছিল যে যখনই জোটের মুখকে হবে প্রধানমন্ত্রী পদের জন্য, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছিল। কেন? তার কারণ যেভাবে নির্বাচনে দেখিয়েছে যে শুধুমাত্র বাংলায় পারে বিজেপিকে হারাতে, মমতা বন্দ্যোপাধ্যায় পারে, ঠিক সেই সময় কিন্তু ইন্ডিয়া জোট কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে নিল না, যেটা দেখে কিন্তু রাজনৈতিক মহল অবাক ছিল, আম জনতা অবাক ছিল, সকলে কিন্তু মনে করছিলেন। কিন্তু সেখানে কিন্তু নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খাড়গের নাম যে প্রস্তাব সেটাতে সমর্থন করেছিলেন। সব নিয়ে একটা প্রশ্ন ছিল। তাহলে কিন্তু আবারও বোঝাই যাচ্ছে যে প্রথম থেকেই কি ইন্ডিয়া জোটের উপর ক্ষুব্ধ ছিলেন মমতা। আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং সব থেকে বড় বিষয়, আপনারা আর কি ধরনের অনুষ্ঠান আমাদের থেকে চাইছেন, কি ধরনের অনুষ্ঠান আপনারা পছন্দ করছেন, সেই নিয়ে মন খুলে আপনারা আমাদের জানান। আমরা রয়েছি আপনাদের সঙ্গে সবসময়, এবং আপনারাও আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা ডিজিটাল খবরিলাল, আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। তবে আরেকটা কথা বলবো, যেভাবে আপনারা রেসপন্স করেন, কমেন্ট করেন, তাতে কিন্তু আমরা খুব পজিটিভলি এগোতে পারি। আর আপনাদের এই ভালোবাসা সবসময় যাতে আমাদের সঙ্গে থাকে সে কামই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।